हेलो बच्चों, गुड आफ्टरनून and awful thank you. I hope all my प्यारी बच्चों should be okay. So today we will discuss the numerical solution, numerical analysis about the solid and liquid expansion. This is the lecture number 32. তো যাই হোক, আজকে আমরা কঠিন ও তরল পদার্থের প্রসারণ অধ্যায়ে কিছু গাণিতিক প্রবলেম নিয়ে কিছু গাণিতিক প্রবলেমের সলভ করার চেষ্টা করব, যেটা প্রবলেম সেট 1 আমরা গতদিন শুরু করেছিলাম। গতদিন খুব সম্ভবত লেকচার নাম্বার 31-এ কোশ্চেন নাম্বার 4 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 5 নাম্বার কোশ্চেন থেকে স্টার্ট করব, দেখি কতগুলো করতে পারি, তারপরে কি ডিসিশনে আসা যায়। তো যাই হোক, কোশ্চেন নাম্বার 5 এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে পড়ে দেখতে হবে। কোশ্চেন নাম্বার 5 বলা আছে, একটি ইস্পাতের গোলককে একটি পিতলের বলয়ের মধ্যে দিয়ে গলাতে হবে। 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গোলকটির ব্যাস 25 সেন্টিমিটার, বলয়টির অভ্যন্তরীণ ব্যাস 24.9 সেন্টিমিটার। যদি গোলক এবং বলয় উভয়কেই একসঙ্গে উত্তপ্ত করা হয়, তবে কোন উষ্ণতায় গোলকটি বলয়ের মধ্য দিয়ে ঠিক গলে যাবে ইস্পাত ও পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে দিস। আমি যেটা বুঝলাম, অঙ্কটা আগে বুঝতে হবে, তাহলে অঙ্কটা সলভ করলে সুবিধা হবে। এখানে দুটো জিনিস বলা আছে, একটা গোলক, একটা বলয়। তোমরা বলয়টাকে রিং ভাবো, মনে মনে ভেবে নাও ওখানে বলয় লেখা নেই, কোনো একটা রিং লেখা আছে, রিং। পিতল এবং ইস্পাতের কি জানি না পরপর কি আছে, একটা পিতল একটা ইস্পাত কি রয়েছে, একটা ইস্পাতের গোলক আর পিতলের রিং। একটা ইস্পাতের গোলক, তার মানে একটা লোহার বল আছে যেটা ইস্পাত দিয়ে তৈরি, যেটা গোলকটায় লোহার, যেমন লোহার যেমন ফুটবল থাকে, যেমন শর্টপাট খেলার ক্ষেত্রে গোলক থাকে, তো সেইটা হচ্ছে লোহার গোলক, একটা বল। আর একটা রিং আছে, রিং, যে রিংয়ের এটাকে বলা হচ্ছে বলয়। এটার নাম গোলক, এটার নাম বলয়। তুমি এটাকে রিং বলতে পারো, বলয় না বলে। এবার যখন উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা T1 ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াস, তখন গোলকের দুই প্রান্তের মধ্যে ব্যাস কত? 25 সেমি, এটাই লেখা আছে দেখলাম। এবং রিংয়ের বা বলয়ের অভ্যন্তরীণ ব্যাস, ভিতরকার যে ব্যাসটা, একটা রিং, তো রিংটা ফাঁপা রিং, সে ভিতরকার যেমন সাইকেলের রিং থাকে, তো সেই রিংয়ের ভিতরের ব্যাসটা কত? ব্যাসটা হচ্ছে তোমার 24.9 সেমি। তাহলে নিঃসন্দেহে এই গোলকটি রিংয়ের থেকে বড়। তাহলে এবার এই গোলকটি যদি রিংয়ের উপর ছেড়ে দেওয়া হয়, ধরুন এটা একটা রিং, এখানে একটা গোলক ছেড়ে দেওয়া হলো, ধরুন এরকম একটা ব্যাপার, এখানে একটা রিং আছে, এখানে একটা রিং আছে, সেই রিংয়ের উপর একটা গোলক ছেড়ে দেওয়া হলো, ঠিক এরকম একটা গোলক ছেড়ে দেওয়া হলো, এরকমটা থাকবে, এরকম থাকবে। গোলকটা কিন্তু আর পড়তে এখানে ছিদ্র দিয়ে বেরোতে পারবে না, তার কারণ রিংটার কিন্তু এখনো পর্যন্ত গোলকের ব্যাস এখানে এতটুকু বেশি, আর রিংয়ের ব্যাস কিন্তু একটু কম, তার কারণ এটা একটু উপরের দিকে আছে। গোলকটা দেখবে, তোমরা দেখবে গোলকটা রিংয়ের থেকে একটু কিছুটা উপরে আছে, রিংয়ের উপর সাপোর্টে আছে। এবার এদেরকে উত্তপ্ত করতে হবে, তাই না? আমরা একটা ফাইনাল উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করলাম। বৃদ্ধি করলে গোলক প্রসারিত হবে, রিংও প্রসারিত হবে। যদি রিংয়ের প্রসারণ গুণাঙ্ক বেশি হয়,
এটার ধরুন প্রসারণ গুণাঙ্ক আলফা 1, এটা আলফা 2, তাহলে আলফা 2 যদি আলফা 1 এর থেকে বেশি হয় তাহলে রিং বেশি বেশি করে মানে গ্যাপটা বাড়বে, যতটা এর ব্যাস বাড়বে তার থেকে বেশি বেশি এর গ্যাপটা বাড়বে। তাহলে একটা সময় আসবে যে যখন উষ্ণতা T2, তখন দেখা যাবে যে এর অভ্যন্তরীণ ব্যাস এবং এর বাইরের মানে গোলকের বাইরের ব্যাস এবং রিং এর অভ্যন্তরীণ ব্যাস সমান। তখন কি এই গোলকটি মানে গোলকটি বলয়ের মধ্যে টুক করে গলে পড়ে যাবে। সেই উষ্ণতার কথা বলছি। অ্যাট হোয়াট কাইন্ড অফ ফাইনাল টেম্পারেচার দ্য স্পেয়ার শুড বি ইমার্সড, শুড বি পাসিং থ্রু দ্য রিং অফ দ্য স্টেনলেস স্টিল। তো এটাই ওরা বলছে। আমরা এটা এইরকম একটা অঙ্ক আমরা কোশ্চেন নাম্বার 4 করেছিলাম, জাস্ট কোন উষ্ণতায়, সেটা আমরা এখানে আবার করছি, অসুবিধা নেই, মানে কনসেপ্টটা এটা, ঠিক আছে। এখানে কি কি বলছে সেগুলো একটু ইনফরমেশনগুলো লিখে নিই, তাহলে দেখবে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, খুব সুবিধা হয়েছে। এখানে বলছে প্রথমত যখন যখন প্রাথমিক উষ্ণতা T1 is equals to 20 ডিগ্রি সেলসিয়াস, তখন গোলকটি কিসের গোলক? এটা ইস্পাতের গোলক। ইস্পাতের গোলকের ব্যাস এটাকে আমরা বললাম L1। ইস্পাত, স্টেনলেস স্টিল মানে ইস্পাত। তো স্টেনলেস স্টিল দিয়ে আমরা বললাম ইস্পাতের প্রাথমিক ব্যাস কত? ব্যাসটাকে আমরা ডায়ামিটার D1 দিয়ে বলতে পারতাম, দৈর্ঘ্য বলতে পারতাম। তো আমরা চাইলে এটাকে D1 বলতে পারি, D1, ঠিক আছে। L1, L দিয়ে আমরা বেশি পরিচিত। তো L1 S is equals to 25 সেন্টিমিটার। ঠিক এই উষ্ণতায় তখন কিসের? পিতলের বলয়, এটা বলয়, ব্র্যাকেটে আমি রিং লিখে দিচ্ছি তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। রিং, বলয়ের বা রিংয়ের ব্যাস, এটা L1। এটা কি? পিতল মানে ব্রাশের কত? 24.9 সেমি। আবার ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি দেওয়া আছে? ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে আলফা এস মানে স্টেনলেস স্টিল 12 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস, এবং পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা বি হ্রাস কত? 2 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আর কি বলা আছে? এটাই বলা আছে কোন উষ্ণতায় এরা মানে এই ইস্পাতের গোলকটি এর মধ্যে গলে যাবে। ধরি T2 is equals to T ডিগ্রি, অন্তিম উষ্ণতায় T ডিগ্রি সেলসিয়াস, অন্তিম উষ্ণতায় ইস্পাতের গোলক পিতলের রিংয়ের মধ্য দিয়ে
গলে যাবে। গলে যাবে মানে কি? গলে যাবে না, গলে যাবে মানে ভেতর দিয়ে প্রবেশ করবে। যাক, তাহলে তখন কি সমান হবে? সেই উষ্ণতার দুটোর দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতে পারি, প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে সেই উষ্ণতায় হচ্ছে তোমার অন্তিম দৈর্ঘ্য কার? বলতো এই স্টেনলেস স্টিল বা ইস্পাতের যে অন্তিম দৈর্ঘ্য সমান তোমার হচ্ছে কি পিতলের অন্তিম দৈর্ঘ্য, পিতলের বড়াইয়ের অন্তিম মানে ব্যাস, অন্তিম ব্যাস সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এটাকে যে এটা L1S ইন্টু 1 প্লাস আলফা এস T2 minus T1 is equals to L1B brush into 1 plus alpha B T2 minus T1। এখান থেকে আমাদের T2 টা চেয়েছে, T1 দেওয়া রয়েছে, আলফা এস আলফা বি দেওয়া রয়েছে, L1S L1B দেওয়া রয়েছে, সব দেওয়া আছে, শুধুমাত্র আমাদের T2 তে বের করতে হবে, ওটাই চেয়েছে আমরা। জাস্ট ক্যালকুলেশন করলে যেটা বেরোবে সেটাই উত্তর। এটাকে একটু আমরা সিম্পলিফাই করি, তাহলে আমরা লিখতে পারি L1S প্লাস আলফা এস L1S T2 minus T1 is equals to L1B plus alpha B L1B into T2 minus T1। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি চাইলে, বা এখান থেকে এবং এখান থেকে আমরা কমন নিতে পারি যে T2 minus T1 কমন নিতে পারি, একদিকে নিয়ে গিয়ে যদি আমরা কমন নিই তাহলে কি আসবে? এখানে কোনটা কোন দিকে নেব, কোনটা বড়? L1S টাকে এক সাইডে রাখি, এটাকে তাহলে ওটা ওদিকে নিয়ে যাই। তাহলে আমরা পাবো এখান থেকে পাবো আলফা বি L1B মাইনাস আলফা এস L1S is equals to L1S minus L1B। মানে আমি T2 এটাকে ওইদিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে T2 minus T1 কমন নিলাম, নিয়ে আমরা এটাকে এক সাইডে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট বের করলাম এটা পার্টটা। দেখলি বুঝতে পারবে যে T2 minus T1 is equals to আমরা কি লিখতে পারি যে L1S minus L1B by alpha B L1B minus alpha S L1S। সুতরাং T2 কত? T2 is equals to L1S minus L1B by alpha B L1B minus alpha S L1S plus T1 কত? এখানে T1 মানে 20 ডিগ্রি, এই মান বসালে যা বেরোবে এত ডিগ্রি সেলসিয়াস উত্তর। T2 মানে অ্যাকচুয়ালি ফাইনাল T ডিগ্রি সেলসিয়াস, এটাই উত্তর পাবো আমরা। এটাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে আমরা যদি আরেকটা লাইন লিখে দিই কি আসবে তাহলে এখান থেকে যে T is equals to লাইন লিখতে হবে L1S মানে হচ্ছে তোমার 25 minus 24.9 আপয়েন্ট L1B হচ্ছে তোমার 24.9 into alpha B 2 into 10 to the power minus 5 minus 25 into 12 10 to the power minus 6 plus 20 সমান সমান এত ডিগ্রি সেলসিয়াস। এটাকে ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে, চাপ নেই, যা বেরোবে সেটাই অ্যান্সার, কারণ আমাদের প্রসেসের কোনো রকম মানে গলত নেই। খুব সোজা ম্যাথামেটিক্স, একটু হয়তো তোমরা ভাবছো যে এখানে কি করছি, কিছুই না, কিছুই না, খুব সিম্পল ম্যাথামেটিক্স। 25 minus 24.9 আপয়েন্ট ব্র্যাকেট 24.9 into 2 into 10 to the power minus 5 minus 25 into 12 into 10 to the power
মাইনাস 6 প্লাস 20, 525.05, 525. তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, 525.0505, 525.05, সরি 0505 ডিগ্রি সেলসিয়াস। কত উত্তর আছে জানি না, 525 মানে 525 ডিগ্রি সেলসিয়াস, এটাই অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন নাম্বার নেক্সট, কোশ্চেন নাম্বার 6। এটা দেখো বুঝতে পারলে কিনা, খুব সিম্পল ম্যাথামেটিক্স, এখানে না বোঝার মতো কিছু নেই, এর থেকে সোজা অঙ্ক আর হয় না। খুব সিম্পল ম্যাথামেটিক্স। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 বলছে এখানে, কোশ্চেন নাম্বার 6 বলা আছে যে একটি পিতলের চাকতির 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ব্যাস 10 সেন্টিমিটার, 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাকতির ক্ষেত্রফল বৃদ্ধি কত? চাকতির মানে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত। আচ্ছা, আগে ইনফরমেশনগুলো লিখি, তাহলে বিষয়গুলো বুঝতে পারো কি বলছে। আচ্ছা, পিতলের চাকতির প্রাথমিক উষ্ণতা T1 is equals to 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস পিতলের চাকতির অন্তিম উষ্ণতা T2 is equals to 70 ডিগ্রি সেলসিয়াস। পিতলের চাকতির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক alpha is equals to 18 10 to the power minus 6 per degree Celsius। সুতরাং পিতলের চাকতির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা is equals to 2 alpha অথবা 2 into 18 into 10 to the power minus 6 per degree Celsius বা 36 10 to the power minus 6 per degree Celsius। পিতলের চাকতির প্রাথমিক ব্যাস ডি যদি আমরা বলি, D1 বলি, D1 সমান কত? D1 হচ্ছে 10 সেন্টিমিটার। সুতরাং পিতলের চাকতির প্রাথমিক ব্যাসার্ধ R1 is equals to D1 by 2 5 সেন্টিমিটার। পিতলের চাকতির প্রাথমিক ক্ষেত্রফল S1 is equals to pi R1 স্কয়ার। একটা বৃত্তাকার চাকতি, পাই আর স্কয়ার ক্ষেত্রফল, তাহলে পাই ইন্টু 25, 5 স্কয়ার মানে 25 পাই সেমি স্কয়ার। সুতরাং
নির্ণেয় কি চেয়েছে ওরা, ও ক্ষেত্রফল বৃদ্ধি, অন্তিম ক্ষেত্রফল না, ক্ষেত্রফল বৃদ্ধি চেয়েছে। সুতরাং নির্ণেয় পিতলের চাকতির ক্ষেত্রফল বৃদ্ধি, বৃদ্ধি কত আমরা কি জানি বলতো, আমরা কি জানি, আমরা জানি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ইজ ইকুয়ালস টু অন্তিম ক্ষেত্রফল মাইনাস প্রাথমিক ক্ষেত্রফল বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা, এটাই। তাহলে এটা ক্ষেত্রফল বৃদ্ধি, ওরা এটা চেয়েছে। প্রাথমিক ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, T2 - T1 আমরা এখান থেকে পেয়ে যাব, বিটাকে আমরা বের করেছি, তাহলে আমরা কি পাবো, সুতরাং নির্ণয় আমরা বললাম এখানে, সুতরাং আমরা কি বলতে পারি, S2 - S1 ইজ ইকুয়ালস টু বিটা ইন্টু বিটা S1 T2 - T1, বিটা S1 T2 - T1, বা এটাকে আমরা কি বলতে পারি, বিটা মানে কত, 36 10⁻⁻6, S1 মানে হচ্ছে তোমার 25 পাই, আর T2 - T1 মানে 70 থেকে 30 বাদ দিলে 40, এত সেমি স্কয়ার, যা বেরোবে সেটাই, যা বেরোবে 36 ইন্টু 25 পাই ইন্টু 40 ইন্টু 10⁻⁻6, অ্যান্সার আসলো 0.113 সেমি স্কয়ার, 0.113 সেমি স্কয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 6। এবার কোশ্চেন নাম্বার 7 আমরা দেখব। খুব সোজা প্রশ্ন এগুলো, হ্যাঁ, একটু দেখলেই হয়ে যাবে, এগুলো খুবই সোজা প্রশ্ন, কিছুই নেই। এটাকে একটু আমরা মুছে দিচ্ছি, একটু দেখি না। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, কি বলা আছে এখানে, এখানে বলা আছে, ও এখানে প্রমাণ করতে বলছে। এই প্রমাণটা বেশ ভালো, পরীক্ষা আসে, এই প্রমাণ পরীক্ষা মাঝে মাঝে আসে। প্রমাণ করো ডেল্টা টি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের আয়তন ভি যে পরিমাণ, কোনো কঠিন পদার্থের আয়তন ভি যে পরিমাণ বাড়ে তা হলো ডেল্টা ভি ইজ ইকুয়াল টু 3 আলফা ভি ডেল্টা টি, যেখানে আলফা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, কিছুই মানে আমরা লিখলে বুঝতে পারবো, কোনো অসুবিধা নেই, এত বুঝিয়ে লাভ হবে না। ধরি কোনো কঠিন পদার্থের যখন প্রাথমিক উষ্ণতা T1 উষ্ণতা is equals to T1, তখন প্রাথমিক, তখন কঠিন পদার্থের প্রাথমিক আয়তন, কোনো কঠিন পদার্থের তখন প্রাথমিক আয়তন is equals to V1। আবার কোনো কঠিন পদার্থের যখন অন্তিম উষ্ণতা is equals to T2, কোনো কঠিন পদার্থের তখন অন্তিম আয়তন V2। সুতরাং কঠিন পদার্থের
উষ্ণতা বৃদ্ধি কত, এটাকে আমরা ডেল্টা টি দিয়ে প্রকাশ করলাম। ডেল্টা টি ইজ ইকুয়ালস টু T2 মাইনাস T1 এবং কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি, এটাকে ডেল্টা ভি দিয়ে প্রকাশ করলাম, T2 মাইনাস V1। প্রাথমিক উষ্ণতা T1, আয়তন V1, অন্তিম উষ্ণতা T2, আয়তন V2। তাহলে উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1, আয়তন বৃদ্ধি V2 মাইনাস V1, সেটাকে আমরা ডেল্টা ভি ডেল্টা টি দিয়ে প্রকাশ করলাম। এবং কঠিন পদার্থের কি বলছে, যেহেতু ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়েছে না, পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়ালস টু অ্যালফা। সুতরাং ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইজ ইকুয়ালস টু 3 আলফা। সুতরাং নির্ণেয় ওই কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি হচ্ছে কি কত, আয়তন বৃদ্ধি আমরা কি বলতে পারি, V2 মাইনাস V1, আয়তন বৃদ্ধি আমাদের বের করতে হবে। আমরা কি জানি যে গ্যামা ইজ ইকুয়ালস টু V2 মাইনাস V1 কঠিন পদার্থের ক্ষেত্রে ইন্টু V1 T2 মাইনাস T1, এটা আমরা জানি যে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক, বা এখানে আমাদের যেহেতু চেয়েছে আয়তন বৃদ্ধি, তাহলে V2 মাইনাস V1 টা বের করতে হবে। তো V2 মাইনাস V1 ইজ ইকুয়ালস টু গামা V1 T2 মাইনাস T1। আচ্ছা, V2 মাইনাস V1 অ্যাকচুয়ালি কি, ডেল্টা ভি, গামা V1 T2 মাইনাস T1 কি, ডেল্টা টি। আচ্ছা, গামা মানে কত, 3 আলফা V1 ডেল্টা টি, ডেল্টা ভি ইজ ইকুয়ালস টু দিস, এখানে দেওয়া আছে। আচ্ছা, প্রাথমিক আয়তন যদি আমরা এটাকে V1 টাকে ভি বলি, তাহলে এখানে ভি বেরোচ্ছে এটাকে, তাহলে স্পেশালি কি পাবো, ডেল্টা ভি, তাহলে ইজ ইকুয়াল 3 আলফা বি ডেল্টা টি। প্রুফড, এটাই প্রমাণ করতে হচ্ছে। দিস ইজ দ্য ভলিউম এক্সপানশন, ইনক্রিজিং ভলিউম, প্রুফড। প্রমাণিত। আচ্ছা, এরপর কোশ্চেন নাম্বার 8, আর অনেক কোশ্চেন আছে, এটা ছোট ভিডিও, 28 মিনিট। যাই হোক, আমরা 3টেই মাত্র কোশ্চেন করলাম, 5, 6, 7। আমরা পরবর্তী দিনে, আজকে আর ম্যাথামেটিক্স করব না, আমরা পরবর্তী দিনে আবার কিছু প্রবলেম সলভ আমি হয়তো করবো, হয়তো তোমাদের কিছু কাজ দেবো। এই পর্যন্ত থাকলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।